আচ্ছা ভাবুন তো, আপনার ভালোবাসার মানুষটি আপনার ঠিক সামনে, অথচ আপনি বলতে পারছেন না কতটা তাকে চান। প্রথম দেখায় ভালোবাসা, কিন্তু নীরবতা, দ্বিধা আর অভিমান সব যেন বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে বোঝাবেন নিজের অনুভূতি? কি করে জয় করবেন ভয় আর অভিমানকে? এই গল্পে মিলেছে ভালোবাসা, ধৈর্য এবং অদ্ভুত আবেগের ঝড়, যা দুজনকে একে অপরের কাছে টেনে আনে। তাহলে চলুন শুনে আসি আমার রূপকথা গল্পটি। বৃষ্টি পড়ছে টুপটাপ। গাড়ির জানালায় ফোঁটা ফোঁটা জল এসে গড়িয়ে পড়ছে নিচে, ঠিক যেমন করে চোখের কোণে জমে থাকা ক্লান্তির জল। রিহান মাথা ঠেকিয়ে বসে আছে জানালার কাছে। বাইরে শুধু সবুজ আর কুয়াশা। মেঘের ঘ্রাণে মিশে আছে এক অদ্ভুত নস্টালজিয়া। সেই গ্রাম, সেই পুরনো দালান, যেটা থেকে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে বহু বছর আগে। রিহানের মা পাশের সিটে বসে আছেন, ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা, এইবার যেন আবার কোনো নাটক শুরু না হয় আল্লাহ। রিহানের বাবা কোনো উত্তর দেননি। তার মুখে এক ধরনের অনুতাপ মিশে থাকা কঠিনতা। রিহানের দাদা আর তার দুই ছেলের ঝামেলা আজও মিটে ওঠেনি। অভিমানী যেন তাদের রক্তে জমে থাকা পুরনো শেকড়। রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা কি ঠিক করছি মা? মা তাকায় না, শুধু বলে, সব ঠিক না হলেও মানুষ শেষ বয়সে আপনজন চায় রিহান। কিন্তু দাদাভাই তো আমাদের কথা শুনতেন না। সে অভিমানী, কিন্তু অপরাধী না রিহান। গাড়ির জানালা দিয়ে দূরে দেখা যায় দাদাবাড়ির টালির ছাদ। বৃষ্টি থেমে গেছে, মাটির গন্ধে ভরে উঠেছে চারদিক। রিহানের বুকটা কেমন যেন ধক ধক করে ওঠে। এই বাড়ি, যেখানে তার শৈশবের ছায়া, আবার দূরত্বের অন্ধকারও। দাদাবাড়ির উঠোনে ঢোকার মুহূর্তে একটা ভিজে হাওয়া এসে গালে লাগে। গাড়ি থামতেই ভিতর থেকে দৌড়ে আসে একজন মাঝবয়সী মানুষ, চাচা। তার চোখে ক্লান্তি, মুখে অস্বস্তি। এসেছো? তোমার দাদা তোমার কথা বলছিল। তার গলায় এমন এক ভার, যেন বছরের পর বছর জমে থাকা কথাগুলো আর বেরোতে চায় না। রিহান তাকিয়ে থাকে চারপাশে। সে খেয়াল করে পুরনো এক কুয়ার পাশে একটা মেয়ে দেখা যায়। চুল বেঁধে, ভেজা কাপড় কাঁধে নিয়ে তাদের সিঁড়ি বেয়ে ছাদে উঠে দড়িতে কাপড় মেলছে। সূর্যের হালকা আলো পড়ছে ওর মুখে। অচেনা মেয়ে, তবু অদ্ভুত চেনা মনে হয়। রিহান একটু থেমে তাকিয়ে থাকে। তার মা ডাক দেয় আর বলে, ভেতরে যা রে, দাদার শরীর খারাপ। রিহান মাথা নাড়ে, কিন্তু পা সরায় না। চোখ তখনও ওই মেয়েটার দিকে, যে ঠিক তখনই পেছন ঘুরে তাকালো। দৃষ্টিটা স্থির, শান্ত আর নিঃশব্দ। এক মুহূর্তে যেন সময় থেমে গেল। মেয়েটার নিচু গলায় বলল, আপনারা শহর থেকে এসেছেন? রিহান একটু হাসল। হুম, শহর থেকে। মানে পুরনো সম্পর্ক ঠিক করতে। মেয়েটা কিছু না বলে কাপড়গুলো ঠিক করে নিয়ে ভিতরে চলে গেল। চলার সময় ওর পায়ের নুপুর বেজে উঠল। ঝুনঝুন করে একবার বাজল, তারপর নীরবতা। রিহান অনেকক্ষণ তাকিয়ে রইল ওই পেছন দিকে। মনে হলো এই ঝুনঝুন শব্দটাই হয়তো একদিন তার জীবনের গল্প হয়ে উঠবে। বাড়িটার ভেতরে পা রাখতেই একরাশ নীরবতা যেন বুকের ভেতর ঢুকে গেল। দাদাবাড়ি নাম শুনলেই একসময় মনে হতো আনন্দ, ছেলেবেলার হইচই, দাদার হাঁক ডাক আর দাদুর পানের গন্ধ। কিন্তু আজ এই বাড়িটা যেন শুধু অভিমান নামের এক পুরনো ছায়ায় ঢেকে আছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাদা চুপচাপ তাকিয়েছিলেন। গায়ে পাতলা চাদর, চুলের উপর ঝিলিক, চোখে একটা অসহায় কোমলতা। রিহান ভিতরে ঢুকতেই দাদা চোখ তুলে তাকালেন। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন, তারপর ভাঙা গলায় বললেন, এসেছো আমার দাদা ভাই? রিহান সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। দাদাভাই এতদিন পরে। তার কথা থেমে গেল, গলা আটকে গেল হঠাৎ। দাদা কাপা হাতে ওর মাথায় হাত রাখলেন। দাদাভাই এত বড় হয়ে গেছো, তোমার মুখে তোমার বাবার চেহারা দেখছি। পাশে দাঁড়ানো রিহানের বাবা কিছু বলেননি।
চোখে মুখে গাম্ভীর্য, কিন্তু ভিতরে বোঝা যায় অনেক কথা চাপা পড়ে আছে। মা ভদ্রতায় সালাম জানিয়ে চুপচাপ দাঁড়ালেন। দাদা মৃদুই হাসলেন আর বললেন, কি খবর তোমার? আমি ভেবেছিলাম আর কেউ আসবে না। মা নরম স্বরে বললেন, না বাবা, এমন ভাববেন না। দাদা বললেন, ভেবেছিলাম রাগ কমেছে, কিন্তু রাগ না, অভিমান। দাদা নিজেই কথা কেটে বললেন, রাগ ক্ষণস্থায়ী, অভিমান টিকে থাকে। বাতাস থেমে গেল মুহূর্তে। ঘরের কোণে পুরনো ঘড়িটা টিকটিক করে বাজছে, যেন বছর গুনছে। ঠিক তখনই দরজার পাশে হালকা আওয়াজ। রিহান ঘুরে তাকায়। ওই মেয়েটা সকালে কাপড় মেলছিল যে, এখন ট্রেতে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা সালোয়ার কামিজ, মাথায় নীল ওড়না, চোখে নিচু ভদ্রতা। দাদা হাসলেন আর বললেন, ওরূপ কথা, ওদেরকেই শরবতগুলো এনে দে। রিহানের কানে বাজল নামটা, রূপকথা। মেয়েটা চুপচাপ ট্রে রাখল, তারপর বলল, চাচা বলছিল আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। তুই মনে করিয়ে দিলি বলেই খেয়ে ফেলবো। দাদা মৃদু হেসে বললেন। রিহানের মা তাকিয়ে বললেন, ও কে? দাদা বললেন, ও রূপকথা, এখানেই থাকে ছোটবেলা থেকে। ওর মা আমার বাসায় কাজ করত, অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর থেকেই এই মেয়েটাকে আমি নিজের নাতনির মতো করে রাখছি। রিহান নীরবে তাকিয়ে থাকে রূপকথার দিকে। মেয়েটা মাথা নিচু করে শুনছে, তবু মুখে কোনো কথা নেই। তার চোখে এমন শান্তি যা শব্দেরও বাইরে। দাদা বললেন, রূপকথা খুব ভালো মেয়ে, পড়াশোনা করে, কাজও করে। সবাই ওর কথার ওপর ভরসা রাখে। রিহান হেসে বলে উঠল, ভরসা রাখার মতো মানুষ তো আজকাল কমই। রূপকথা একবার তাকালো, তারপর মৃদু হাসল, একটা ছোট্ট মিষ্টি হাসি। ওর হাসির মধ্যে এমন কিছু ছিল যা রিহানের বুকের গভীরে নরম করে ছুঁয়ে গেল। সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। দাদাবাড়ির উঠোনে কুয়াশা আর আগুনের ধোঁয়া মিশে গেছে একসাথে। রিহান বারান্দার চৌকিতে বসে দূরে তাকিয়ে দেখল রূপকথা ঘাটে পানি তুলছে। তার ওড়না হাওয়ায় উড়ছে, চাঁদের আলোয় ঝলমল করছে জল। রিহানের মনে হলো, এই বাড়িটা যদিও অভিমানে ডুবে আছে, তবু এর ভিতরে একটা অদ্ভুত আলো আছে, যেটা কেবল রূপকথার চোখে দেখা যায়। রিহান সেদিন ভোরেই ঘুম থেকে উঠছিল। শহরের ছেলে, কিন্তু গ্রামের সকালের হাওয়ায় যেন অন্যরকম আসক্তি আছে। পাখির ডাক, দূরে আজানের আওয়াজ, সব মিলিয়ে এক মায়াময় নীরবতা। বারান্দায় দাঁড়িয়ে রোদ মাখতে মাখতে ওর চোখ হঠাৎ পড়ে পুকুর পাড়ে। রূপকথা সেখানে বসে কাপড় ধুচ্ছে, চুল খোলা, গায়ে হালকা রঙের জামা, আর পায়ে একজোড়া নূপুর। হাওয়ায় চুল উড়ছে, রোদে চিকচিক করছে জল। দৃশ্যটা এমন যেন কেউ ছবির ভেতর থেকে উঠে এসেছে। রিহান অবচেতনে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে নেমে গেল। জলের পাশে এসে দাঁড়াতেই রূপকথা তাকালো। চোখ দুটো বড়, শান্ত, তবু কোথাও যেন দূরত্ব। এই সকালে এখানে? রূপকথার গলায় আশ্চর্য ও ভদ্রতার মিশ্র সুর। রিহান একটু হেসে বলল, শহরে এমন সকাল পাওয়া যায় না, তাই ভাবলাম এখানকার হাওয়াটার স্বাদ নেই। এখানে হাওয়া নয়, কাদা বেশি, আপনার জামা নষ্ট হবে। ওর কথায় এক চিলতে খোঁচা, কিন্তু মুখে ছিল নির্লিপ্ত হাসি। রিহান বলল, তুমি বরং একটু গল্প করো, তাহলে কাদা মনে হবে না। রূপকথা ভুরু কুঁচকাল, আমার অনেক কাজ আছে। রিহান হাঁটু মুড়ে বসে বলল, আমি তাহলে সাহায্য করি? রূপকথা চমকে উঠল, না, আপনি কেন করবেন? কারণ আমি তোমার কাছ থেকে কিছু শিখতে চাই। আমার কাছ থেকে? কি শিখবেন? ধৈর্য। রূপকথা কিছু আর বলল না, জল ছিটিয়ে দিল ওর দিকে। জলটা এসে পড়ল রিহানের হাতে। ও হেসে উঠল, এই তো শিখলাম প্রথম পাঠ। রূপকথা মুখ ফিরিয়ে চলে গেল, কিন্তু হাঁটার সময় একবার পিছন ফিরে তাকালো। ওর চোখে এক মুহূর্তের জন্য যে হাসিটা ফুটেছিল, তার রিহানের মনে ছাপ রেখে গেল, যেন মাটিতে আঁকা নাম মুছে যায় না সহজে। সেদিন দুপুরে খাওয়ার টেবিলে সবাই বসেছে। দাদাভাই বললেন, রূপকথা, তুই একটু দইটা এনে দে। রিহান তাকিয়ে থাকে,
যেন তার চোখের সামনেই একটাই ছবি, সেটা রূপকথা। রূপকথা দই এনে রাখলো টেবিলে, তারপর মাথা নিচু করে চলে যেতে লাগলো। বিকালে রিহান আস্তে করে বলল, এই যে রূপকথা। ও থেমে দাঁড়ালো। তুমি কি কবিতা পড়ো? না। কেন? কবিতা পড়লে মনে পড়ে যায় তাদের, যাদের পাওয়া যায় না। এটা বলেই চলে গেল। রিহান দীর্ঘক্ষণ তাকিয়ে রইল ওর যাওয়ার পথে। মনের ভিতর কেমন একটা হালকা ধাক্কা লাগলো, যেন ওর কথাগুলো শুধু কোনো সাধারণ উত্তর না, বরং লুকানো এক কষ্টের স্বীকারোক্তি। সন্ধ্যায় রিহান বারান্দায় বসে নোটবুক খুলে লিখছিল। আজ প্রথমবার মনে হলো কিছু মানুষকে চেনার জন্য একদিনই যথেষ্ট, আর কিছু মানুষ সারা জীবন দিয়েও পুরো চেনা যায় না। ওর পাশে হাওয়ায় ভেসে আসে চুরির ঝুনঝুন শব্দ। রূপকথা পাশ দিয়ে যাচ্ছিল। ও এক মুহূর্ত থামল, হালকা গলায় বলল, বৃষ্টি পছন্দ করেন? হুম, খুব। তাহলে এখানে থেকে যান কিছুদিন। তুমি চাও? রূপকথা থেমে গেল আর বলল, না না, আমি কিছু চাই না। রিহান হেসে বলল, তবুও তোমার চোখ অন্য কিছু বলছে। রূপকথা কিছু না বলে চলে গেল। কিন্তু যাওয়ার পর রিহান বুঝল তার ভিতর কিছু একটা শুরু হয়ে গিয়েছে, যার শেষ কেবল রূপকথাই জানে। রিহান সেই রাতেই বারান্দায় একা বসেছিল। চাঁদের আলো নদীর ধারে পড়েছে, বাতাসে পুকুরের জল ঝরঝর করছে। তার চোখে এখন শুধু রূপকথার ছবি ভাসছে। আগের দিনের কথাগুলো মাথায় ভেসে উঠল। কিভাবে সে হেসেছিল, কেমন ধৈর্য ধরে কথা বলেছিল, কতক্ষণই বা নিঃশব্দ থাকত। রিহান মৃদু গলায় বলল, তোমার জীবনটা আসলে কেমন রূপকথা, বলো তো আমাকে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলা শুরু করলো, আমার বাবা মা নেই। ছোটবেলায় মা মারা গিয়েছিল। মা এই বাড়িতে চাকরি করতেন। অ্যাক্সিডেন্টে মা মারা যাওয়ার পর সেই সুবাদে আমি এখানে থাকি, আপনাদের এই দাদার বাড়িতে। কাজ করি, পড়াশোনা করি, সবটাই যেন এখন স্বাভাবিক। রিহান তাকিয়ে থাকে, চোখে মৃদু কৌতূহল, তবু মুখে অস্পষ্ট মৃদু হাসি। তুমি কি কষ্ট পেয়েছ? না, কষ্ট, সবটাই এখন স্বাভাবিক। কিন্তু চোখে তো এক ধরনের একাকিত্ব। রূপকথা হালকা করে হাত মিলিয়ে বলল, আমি জানি এই বাড়ি আমার নয়। আমি শুধু আশ্রিতা, তাই হয়তো কিছু অনুভূতি দেখাই না। সহজে কারো সঙ্গে নিজেকে মিশাইও না। রিয়ান হেসে বলল, তুমি পাথর নও, তোমারও ইমোশন আছে, কিন্তু লুকানো। হয়তো শুধুই লুকানোই ভালো। সেদিন রাত্রে তারা নদীর ধারে হাঁটল, চুপচাপ, কোনো শব্দ ছাড়া। কেবল নদীর কলকল, চুপচাপ বাতাস, আর তাদের পদধ্বনি। রিয়ান হঠাৎ থেমে বলল, আমি জানি তুমি নিজের জীবন নিয়ন্ত্রণে রাখো, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। তুমি সেটা মেনে নাও বা না বলো, আমার জন্য কোনো ব্যথা নেই। রূপকথা শুধু কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে অচেনা আলো ফুটল, কিন্তু মুখে কিছুই প্রকাশ পায়নি। রিহান গভীর শ্বাস নিল। ভালোবাসা কোনো শর্তে বাধা যায় না, আমি অপেক্ষা করতে পারি। রূপকথা হেসে হালকা কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু আমি এখনো প্রস্তুত নই। রিহান কিছুই বলল না, কেবল হাত ধরে রাখল নদীর ধারে। চাঁদ আলো দিল, আর নদী আলো ছড়ালো। তাদের দুজনের মধ্যে সম্পর্ক নিঃশব্দ, কিন্তু গভীর। রাত্রে গিয়ে ভোরে মিশে যায়। রিহান জানে রূপকথার গল্প শুরু হয়েছে তার জীবনের মধ্য দিয়ে, আর এই গল্পের শেষটা কেবল সময় জানবে। সকালের আলো ছাদে ঢুকেছে, বাতাসে ঘ্রাণ মিশেছে। পালঙ্কের পাশে বসে রিহান শুধু তাকিয়ে আছে। তার চোখে এখন শুধু রূপকথার ছবি। মনের ভিতরে এক অদ্ভুত কৌতূহল, এক ধরনের উত্তেজনা। সে ভাবছে, কেন ও এত শান্ত, কেন ও চোখে কোনো ব্যথা দেখায় না। ভেতরের মানুষটা চুপচাপ থাকে না। রিহান মৃদু গলায় বলল, রূপকথা, আমি চাই তোমাকে ভালোভাবে জানতে। তুমি কি পড়ছো, কি খাচ্ছ, আর কি ভালো লাগে। রূপকথা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হেসে বলল, এগুলো সহজ প্রশ্ন, কিন্তু কেউ জানতে চায় না। রিহান হেসে বলল, আমি জানতে চাই। কেন? কারণ তুমি আমার কৌতূহল। তুমি শুধু কাজের মেয়ে নও, তুমি
তুমি কিছু অন্যরকম। রূপকথা কিছু না বলে হালকা মাথা নাড়ল। রিহানের চোখে আবার এক অদ্ভুত আলো ফুটল। আমি জানি তুমি লুকোচ্ছ, কিন্তু আমি তোমার চোখে সব দেখতে পাই। রূপকথা হেসে বলল, সবকিছু দেখা মানে সবকিছু বোঝা নয়। সেদিন বিকেলে রিহান দেখল রূপকথা পড়াশুনো করছে বারান্দায়। পাশে বসে সে হালকা করে জিজ্ঞেস করল, এই বইতে কি আছে? অর্থনীতি। মজা পাও? হ্যাঁ, কিন্তু বইয়ের আনন্দ ওর স্বাদ নাও পেতে পারে। কাজের ফাঁকে পড়াশোনা তো তাই। রিহান হেসে বলল, তুমি সবকিছু একসাথে সামলাও, শক্ত মেয়ে। আমি তো আর শহরের ছেলেদের মতো নই। হুম, তুমি নিজস্ব, তাই তো ভালো লাগছে। রূপকথা কিছু না বলে আবার চোখ নামালো। রিহানের মনে হলো এই মেয়েটার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য আছে, শক্তি আর কোমলতার এক মিশ্রণ। কিন্তু একই সাথে অজানা রহস্যও আছে যা সে সহজে জানতেই পারবে না। সন্ধ্যার আলো ফিকে হয়ে আসে। রিহান জানে তার এই কৌতূহল শুধু আরও বাড়ছে, আর এই কৌতূহলই তাকে ধীরে ধীরে রূপকথার কাছে টেনে আনছে। রাতের বাতাসে দূরে নদীর কলকল, চুড়ির ঝুনঝুন, সব মিলিয়ে একটা অদ্ভুত সুর তৈরি করছে। রিহান মনে মনে বলল, আমি এই গল্পের মধ্যে পড়ে গেছি, আর শেষটা কেবল রূপকথাই জানে। রিহান বাড়ির ভিতর ঢুকলেই এখন মনে হচ্ছে কিছু অদ্ভুত চাপ আছে। মায়ের চোখে উদ্বেগ, বাবার মুখে অচেনা কঠোরতা, চাচাদের মধ্যকার ফিসফিসানি, সব মিলিয়ে যেন বাতাসও ভারী। রিহানের মা পাশে এসে বললেন, তুই কি ঠিক আছিস রিহান? দেখছি কেমন অস্থির। রিহান শুধু হেসে বলল, সব ঠিক আছে মা, শুধু গ্রামের হাওয়া এমন। মা চোখ সরালেন। মনে হলো ছেলের কথা ভিতরে ঢুকে যায় না। দাদা চুপচাপ থাকে। চাচাদের মধ্যে একটা টানাপোড়েন স্পষ্ট। কেউ কাঁধ চেপে হাসছে, কেউ তুচ্ছ করে কথা বলছে। রিহান হঠাৎই অনুভব করল এই বাড়ি কেবল পুরনো দালান নয়, এটা অভিমান, ভুল বোঝাবুঝি আর অদৃশ্য সম্পর্কের জঞ্জাল। রূপকথা কাজ করে যাচ্ছে বারান্দায়। রিহান চুপচাপ তাকিয়ে থাকে। মায়ের দৃষ্টির কোণে সে বোঝে মা ভাবছেন ছেলে এখন শুধু কাজের মেয়ের প্রতি আকৃষ্ট। মা নরম গলায় বললেন, এতদিন তুই শান্ত ছিলি, এখন কেন এমন? আমি তো শান্ত নই মা, শুধু কিছু বুঝতে চাই। রূপকথা চোখে কিছুটা অজানা ভয় ধরে রেখেছে। কাজকর্মে মন লাগানো, পড়াশোনায় মনোযোগ, সবই যেন মুখোশ। রিহান দেখল এই বাড়িতে শান্তি ও সুখের জন্য অনেক কিছু লুকানো আছে। অভিমান, শৃঙ্খলা, পুরনো সম্পর্ক, সব মিলিয়ে এমন এক জটিলতা যা সে আগে কল্পনাও করতে পারত না। রাতের খাবারে সবাই চুপচাপ। চাচারা ছোটখাটো চাপে কথা বলছে। বাবা ও দাদার দৃষ্টিতে অদ্ভুত ভার। রিহান অনুভব করল মা ছেলের আচরণ দেখছে। রূপকথার সঙ্গে ছেলের নতুন অনুভূতি বুঝতে পারছে, কিন্তু কেউ প্রকাশ করতে চায় না। রিহান নিজের ঘরে ফিরে বসে জানালার পাশে। দূরে নদী, বাতাসে চুড়ির ঝুনঝুন, সব মিলিয়ে মনে হলো এই বাড়ির ভিতরের অস্বস্তি আর নীরবতা রূপকথার নীরবতার মতোই গভীর। মনের ভিতরে রিহান ফিসফিস করে বলল, আমি ঠিক জানি ওর জীবনটা সহজ নয়। আমি যদি ওর পাশে থাকি, ওর বাঁচার পথটা আরও সহজ করতে পারি কিনা। রাত গভীর হলো। দূরে দূরে ঘরের আলো ঝলমল করছে, আর রিহান জানে পরের দিন নতুন ঘটনা, নতুন টানাপোড়েনের সূচনা হবে। বিকেল নেমে এসেছে হালকা মেঘের আড়ালে। গ্রামের আকাশ যেন এক অদ্ভুত নরম কাঁপুনি নিয়ে দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে হালকা জল বৃষ্টি পড়ছে। মাঠের গন্ধ ভরে উঠছে চারপাশে। রিহান ছাদের বারান্দায় দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। হঠাৎ চোখে পড়ল রূপকথা পুকুরের ধারে কাপড় ধুয়ে বের হচ্ছে। চুল ভিজে লিপে আছে, গায়ে সাদা হালকা শাড়ি লাগছে। বৃষ্টি পড়তে শুরু করলো। রূপকথা হঠাৎ থেমে যায়। রিহান তাড়াতাড়ি ছাতা নিয়ে ছুটে আসে। ওই ধন্যবাদ দাও, ভিজে যাবে তো তুমি। রূপকথা অচেনা মৃদু হাসি দিয়ে বলল, আমি তো ভিজতেই চেয়েছিলাম। রিহান হেসে বলল, তুমি কি জানো শহরের ছেলেরা বৃষ্টিতে ভিজাতে খুব কমে যায়। আমার শহরের ছেলেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তবু তবুও রূপকথা থেমে বলল। রিহান ধীরে ধীরে এগিয়ে এসে ছাতাটা ধরল। চলো, ভিজবে না, আমি আড়ালে থাকবো। রূপকথা চুপ করে তাকালো। তুমি খুব ভদ্র। ভদ্র? না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। বৃষ্টি থেমে গেল না, বরং আরও প্রবল হয়ে উঠল। রূপকথা হেসে হালকা মাথা নাড়ল, কিন্তু চোখে কিছুটা লজ্জা। রিহান কিছুটা দূরে থেকে বলল, দেখছো, আমি একদম শান্ত, শুধু তোমার জন্য। রূপকথা ধীরে ধীরে কাছে এলো। আপনি খুব কৌতূহলী। আমি কৌতূহলী না, আমি শুধু চাই, তুমি কি খুশি? এক মুহূর্তের জন্য হাত লাগলো। দুজনেই থমকে গেল। রূপকথা চোখ নামালো, আর রিহান শুধু তাকিয়ে থেকে বলল, ভালো লাগছে তোমার হাসি? রূপকথা হেসে হালকা গলায় বলল, আপনার চোখ অদ্ভুত। কেমন? যেন সব বুঝে যায়। রিহান হেসে বলল, তাহলে আমি সব বুঝতে চাই। সেদিন বিকেলের বৃষ্টি তাদের দুজনের মধ্যকার দূরত্বটা হঠাৎ কমিয়ে দিল। নীরবতা আর হাসি, ভিজে চুল আর চুলের ঝুনঝুন, সব মিলিয়ে তৈরি হলো এক অদ্ভুত সুর। রিহান বুঝল, এই প্রথম তারা শুধু কাজের মেয়ে আর শহরের ছেলে নয়, এখন শুরু হয়েছে কিছু অদ্ভুত মৃদু কিন্তু গভীর বন্ধন। সন্ধ্যা নেমে এসেছে। দাদাবাড়ির পুরনো বারান্দায় বসে দাদা চুপচাপ তাকিয়ে আছে। ছায়া পড়ছে দেয়ালের ফাটায়, বাতাসে মাটির গন্ধ, আর দূরের নদীর কলকল শব্দ। তার চোখ দুটো আজও তীক্ষ্ণ, কিন্তু ভিতরে মৃদু কোমলতা। দাদার দৃষ্টিতে সবকিছু স্পষ্ট। রিহান আর রূপকথার ছোট ছোট মুহূর্ত, হাসি, চোখের ছায়া, হাতে হালকা ছোঁয়া। দাদা জানেন, এই দুজনের মধ্যে এখন শুধু কৌতূহল নয়, ভালোবাসার প্রথম সিঁড়ি চড়া শুরু হয়েছে। দাদা মনে মনে বললেন, বছরের পর বছর এই বাড়ি শুধু অভিমান আর নিয়মে বাঁধা ছিল, কিন্তু এখন এই দুই প্রাণ শিশুটা স্বাধীন হয়েছে। রিহান আবার দেখা করে বারান্দায়। দাদা, ও কি জানে আমি ওকে বুঝতে চাই? দাদা শুধু নীরবে হাসলেন। চুপচাপ বসে থাকা তার চোখে এক অদ্ভুত শান্তি। জানবে না, কিন্তু সব বুঝবে। রূপকথা দূরে হালকা আলোয় ঝলমল করে বসে আছে, হাত দিয়ে জল ছুঁড়ছে, আর চোখে অজানা ভয় আর কৌতূহল। দাদার চোখে স্পষ্ট, মেয়েটা জানে না এই অনুভূতি কি, কিন্তু হঠাৎ মনে হলো এই মুহূর্তের নিরাপত্তা, শান্তি এবং বন্ধন শক্তিশালী। রিহান চুপচাপ নদীর দিকে তাকালো। আমি চাই সব বুঝি, আমি চাই তার পাশে থাকি। রূপকথা কিছুই বলল না, তবু দাদার চোখে দেখা গেছে ওর মন ভিতর থেকে ছোট্ট কম্পন ছড়াচ্ছে। রাত নেমেছে, ঘরগুলোতে আলো। দাদা বারান্দায় একা বসে বললেন, এই ভালোবাসা ঠিক সময় আসলো, কিন্তু ওরা বুঝবে আর আমি দেখব। দূর থেকে নদীর ধারে বাতাসের চুড়ির ঝুনঝুন। মনে হলো এই বাড়ি অভিমানী হলেও এক অদ্ভুত শান্তি পেয়েছে। ভালোবাসা শুধু দুটি প্রাণের মধ্যেই নয়, পুরনো দেয়াল, ফাটা ঘড়ি, ধুলোয় ঢাকা ঘর, সব মিলিয়ে একটা নীরব সাক্ষী। রিহান গভীর নিঃশ্বাস নিল। আমি এই মুহূর্ত ভাঙতে চাই না। দাদা হেসে বললেন, ভাঙবে না, সব ঠিক আছে। রাত নেমেছে, দাদাবাড়ির উঠোনে কেবল চাঁদের আলো পড়ছে। নদীর ধারে বাতাস হালকা, আর চুড়ির ঝুনঝুন দূরে কানে বাজছে। রিহান নদীর ধারে এসে একা বসে আছে। মনে হচ্ছে পৃথিবীর সব শব্দ থমকে আছে, শুধু তার হৃদস্পন্দন বাড়ছে। হঠাৎ রূপকথা ধীরে ধীরে কাছে এলো। তুমি এখানে কেন? আমার থাকতে হবে এখানে, তোমার কাছে। রূপকথা হেসে হালকা মাথা নাড়ল, কিন্তু চোখে এখনো অজানা কিছু। রিহান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রূপকথা, আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তে সব চুপচাপ। নদীর জল, বাতাস, চুরির শব্দ, সব যেন থমকে গেছে। রূপকথা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে আছে, চোখ নামিয়ে মৃদু শ্বাস নিচ্ছে। রিহান ধীরে ধীরে এগিয়ে এলো। আমি জানি তুমি নিজেকে লুকাও, তুমি কিছু বলো না, চোখেও প্রকাশ পাওয়ার মতো কষ্ট পাচ্ছ না, কিন্তু আমি চাই তুমি বুঝো, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। রূপকথা মুখে কিছু না বলে
শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রিহান তার হাত ধরল শক্ত করে, কাঁপা কিন্তু দৃঢ়। আমি জানি তুমি আমার জন্য ভয় পাচ্ছ বা নিজেকে বোঝাতে চাও না, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই, শুধু পাশে, সব কিছুর জন্য। রূপকথার চোখে অল্প আলো ফুটল, একটু হাসি আর একটু লজ্জা। আমি আমি জানি না। ঠিক আছে, আমি অপেক্ষা করব। রিহান তার হাতে আরো শক্ত করে ধরল। তুমি কি পাথর, চোখ দিয়ে পানি পর্যন্ত পড়ে না? আমি চাই তুমি বোঝো, আমার ভালোবাসা তোমার জন্য। রূপকথা কিছুক্ষণ চুপ, তারপর হালকা মাথা নাড়ল। তুমি সত্যিই সব বুঝতে চাও? হ্যাঁ, আমি চাই আমাদের গল্প সত্যি হোক। দূরের নদীর কলকল আর চুরির ঝুনঝুন, সব মিলিয়ে সেই রাত এক অদ্ভুত নীরব, কিন্তু হৃদয় স্পন্দনে পূর্ণ। রিহান জানে প্রথমবার সত্যিকারের সংযোগ হয়েছে। রূপকথার নীরবতা, রহস্য এবং অভিমান সব মিলিয়ে এখন কিছুটা ভেঙে গেছে। পরের দিন দুপুরে রিহান আবার বারান্দা দাঁড়িয়ে থাকে। রূপকথা ভিতরে কাজ করতে করতে ধীরে ধীরে পাশ দিয়ে যায়। রিহানের চোখে আগের রাতের দৃশ্য এখনো স্পষ্ট। ভালোবাসার স্বীকারোক্তি, তার শক্ত হাত, নীরবতার ভাঙা ছায়া। রিহান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, রূপকথা, কালকের কথা ভেবে দেখেছ? রূপকথা হালকা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমি রাজি নই। রিহান থমকে গেল। কেন? আমি তো শুধু তোমার পাশে থাকতে চাই, শুধু ভালোবাসা। আপনার ভালোবাসা আমাকে আতঙ্কিত করছে। আমি এখানে শুধু কাজ করতে এসেছি, পড়াশোনা করতে এসেছি। আমি কোনো শহরের ছেলেছাত্রীর সম্পর্ক করতে চাই না। রিহান বুক ভেসে চুপ। তুমি কি জানো তুমি কতবার বোঝার চেষ্টা করছো না? তোমার চোখে কি আছে যা আমি বুঝি না? রূপকথার কণ্ঠ নরম করে বলল, আমি জানি, কিন্তু আমি নিজেকে ব্যাহত করতে চাই না। আমি আমি এই বাড়ির কেউ নই, আমি শুধু আশ্রিতা। রিহান কিছুই বলল না, মনে মনে কেবল এক শূন্যতা। কিছুক্ষণ আগে যা অনুভব করেছিল তার সব মিশে গেল। তুমি কি পাথর, চোখ দিয়ে পানি পর্যন্ত পড়ে না? রিহান ফিসফিস করে বলল। রূপকথা কেবল দাঁড়িয়ে রইল। আমি কষ্ট দিতে চাই না, আমি শুধু থাকতে চাই আমার পথেই। রিহান গভীর নিঃশ্বাস নিল। ঠিক আছে, আমি তোমার সিদ্ধান্ত মানছি, কিন্তু মনে রেখো, আমার ভালোবাসা সব সময় থাকবে। রূপকথা হালকা মাথা নাড়ল। আমি জানি, কিন্তু কিছু সময় দরকার। রিহান চুপচাপ পিছনে ফিরে দাঁড়ালো। চাঁদের আলো নদীর জলে পড়ছিল। দূরে চুরির চুনঝুন, বাতাসে ভিজে ভিজে গন্ধ। সবকিছু যেন এখন নীরব, অথচ হৃদয় ভেঙে গেছে। সেদিন রাত্রে রিহান জানল, ভালোবাসা মানসিক দ্বন্দ্ব ছাড়া সবসময় সহজ হয় না। আর রূপকথার নীরব প্রত্যাখ্যান তার জীবনের এক অদ্ভুত কষ্টের শুরু মাত্র। রাত্রি নেমেছে গভীর। দাদাবাড়ির ঘরে নিঃশব্দ। রিহান ঘরে ঢুকে শুয়ে পড়ল, কিন্তু নিদ্রা আসে না। মনের ভিতরে ঝড় উঠেছে। রূপকথার প্রত্যাখ্যান, নীরবতা, চোখের মধ্যে লুকানো সত্য। প্রতিটি স্মৃতি ঘুরছে মনে, যেন ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মা রুমে এসে বসলেন আর বললেন, রিহান, সব ঠিক আছে তো? এমন মনমরা কেন? রিহান শুধু মাথা নাড়ল। কোনো কথা বলতে পারছি না মা, সব মনে পড়ছে, কিন্তু বলার কোনো মন নেই। মা গভীর নিঃশ্বাস নিলেন। আমি দেখছি তুমি বদলে যাচ্ছ, চোখে অস্থিরতা, কথা কম, সব কিছু। আমি ভালো আছি মা, শুধু কিছু সময় চাই। মা চোখে এক অদ্ভুত দুঃখ। ভালো থাকার জন্য সময় নয় রিহান, কখনো কখনো মুখ খুলে বলা দরকার। রিহান চুপচাপ জানালার পাশে বসে রূপকথার কথা ভাবছে। কেন ও এমন করে আমাকে দূরে রাখলো? আমি কি খুব বেশি ভুল করছি? মনের ভিতরে বেদনা, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে এক অদ্ভুত জঞ্জাল। রিহানের মা ধীরে ধীরে সন্দেহ করছে রূপকথাকে নিয়ে। ছেলের জন্য কোনো ধরনের রিস্ক নিতে সে রাজি নয়। এছাড়া প্রথম থেকেই রূপকথাকে তার পছন্দ না। সে পরের দিন সকালে কিছু বলতে সবাইকে ডাকল। সবাই ছিল সেখানে। তখন বলা শুরু করলেন, রূপকথার জন্য আমি একটা ভালো সম্বন্ধ দেখেছি। ছেলে শহরে চাকরি করে, ভালো বেতন পায়, আর রূপকথারও তো বয়স হয়েছে। এই কথায় বাকিরা মত দিলেও
রূপকথার মুখ থেকে হাসি ঝরে পড়ে। ওইদিকে ওই দিন রাতে ছাদে রূপকথা আকাশে চাঁদ দেখছিল। তখনই রিহান এসে বলল, তুমি কেন বিয়েতে হ্যাঁ বলছো? আমার ব্যাপার। না, তোমার একার ব্যাপার হতে পারে না। কেন? রূপকথা, প্লিজ এমন করো না। কি করলাম? প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আপনি এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। না, দেখুন আমি আপনাদের বাসার আশ্রিতা, এটাই অনেক। আমাকে ছোট থেকে বড় করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। প্লিজ আপনি আমার পথ থেকে দূরে থাকুন। রিহান কিছু শোনে না। রূপকথাকে জোরে জড়িয়ে ধরে। ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষায় রিহান কান্না করতে থাকে, আর রূপকথা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কয়েকদিন পর, আজ রূপকথার বিয়ে, সেই শহরের চাকরিজীবী ছেলের সঙ্গে। সকালে গায়ে হলুদের সময় দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে রিহান। কাউকে কিছু বলতে পারে না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু রূপকথা একভাবে তাকিয়ে থাকে শূন্যে, যেন অপলক দৃষ্টি। সন্ধে গড়িয়ে রাত। রিহান আর থাকতে পারছে না, ছুটে চলে যায় নদীর ধারে। অনেক রাত হয়ে যায়। হঠাৎ চুরির ঝুনঝুন শব্দ কানে বাজতে লাগলো রিহানের। পেছন ফিরে তাকাতেই দেখে রূপকথা। রিহান তার সামনে গেল। কিছু বলার ভাষা নেই। রূপকথা বলল, সারা জীবন কি আমার সাথে এই বৃষ্টিতে ভিজতে পারবেন আপনি? রিহান কিছু না বলেই সোজা রূপকথাকে জড়িয়ে ধরল। পিছনে দাঁড়িয়েছিল দাদাভাই। রূপকথা ধীরে ধীরে হাসল। সব ঠিক আছে তাই তো? হ্যাঁ, সব ঠিক। আমি আর তোমাকে কখনো ছাড়ব না, রিহান বলল। দাদাভাই দূরে দাঁড়িয়ে দেখছেন। শেষমেশ সব ঠিক হলো। এখন ওরা নিজেদের জীবন শুরু করবে। আসলে ওই দিন ছাদে রিহানের ভালোবাসার আকুতি দেখেছিল দাদাভাই, তাই সে পারল না তার আদরের নাতিকে কষ্ট দিতে। দাদাভাই বলল, তোমরা এখন সুখে থাকো, সব আমি সামলাবো। আসলে রিহানের বাবা তার পছন্দের মেয়েকে বিয়ে করে শহরে চলে যায়। পরবর্তীতে মেনে নেওয়া সত্ত্বেও ভাইয়ের সাথে ঝগড়া করে রিহানকে নিয়ে এখান থেকে চলে যায়। তাদের কোনো খোঁজ নেয়নি। এত বছর পর আসছে শুধু তার অসুস্থতার জন্য। সম্পর্কের মূল্য তাই দাদাভাই ভালো করেই জানে। তারপর রূপকথা হাতে হাত ধরে বলল, আমি জানি, আমি আর নিজেকে ঢেকে রাখবো না। আমি তোমার পাশে থাকবো। আমিও থাকবো সবসময়। রিহান আর রূপকথা একসাথে ঘরে প্রবেশ করলো। এই বাড়ি শুধু এখন আমারও আর তোমারও। রিহান ধীরে ধীরে বলল, হ্যাঁ, একসাথে সব সামলাবো। আমি এখন শুধুই তোমার। দূরে নদীর জলে চাঁদের আলো, বাতাসে ভিজে ঘ্রাণ, চুরির ঝুনঝুন। সব বাধা, অভিমান, দ্বিধা সব শেষ। শুধু ভালোবাসা, ধৈর্য এবং একে অপরের প্রতি বিশ্বাস। রিহান আর রূপকথা একে অপরের হাত ধরে দাঁড়ালো। আমাদের নতুন শুরু। একসাথে। নতুন সূর্যোদয়, নতুন দিন, নতুন জীবন। গল্প শেষ, কিন্তু ভালোবাসা যাত্রা শুরু। যদি আপনিও এমন মধুর অনুভূতির গল্পে হারাতে চান আর জানতে চান ভালোবাসা, আবেগ আর টানাপোড়েনের সব কাহিনী, তাহলে সাবস্ক্রাইব করুন স্টোরি ফিয়া। নতুন নতুন গল্প, নীরব টানাপোড়েন আর আবেগের ভরা মুহূর্তের জন্য একসাথে থাকুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের আরও সুন্দর গল্প আনতে সাহায্য করবে। ধন্যবাদ সম্পূর্ণ গল্প শোনার জন্য।